জলপরি মণিমালা প্রতিদিনের মতো সেদিনও নদীর জলে সাঁতরে আপন মনে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ সে শুনতে পায়, কি কোনো নবজাত শিশুর কান্না মনে হচ্ছে। এই এত রাতে নদীর পাড়ে নবজাত শিশু। এরপর জলপরি মণিমালা নদীর পাড়ে পৌঁছে দেখে এ তো সত্যি সত্যি এক নবজাতক মানব কন্যা। আহা, একে এমন করে এখানে কে রেখে গেল? জলপরি নদীর পাড়ে বসে সেই নবজাতিকাকে কোলে তুলে নিল, আদর করল, চুম্বন করল নবজাতিকার কপালে। শিশুটির কান্নাও থেমে গেল। প্রায় সারা রাত এইভাবে যাওয়ার পর যখন দিনের আলো ফুটতে যায়, তখন শিশুটি আবার কেঁদে ওঠে। দেখেছিস তো, তোকে কোলে পেয়ে আদর করতে করতে ভুলেই গেছিলাম তোর খিদের কথা। তখন জলপরি মণিমালা প্রকৃতি দেবীকে স্মরণ করতে থাকে এবং সাথে সাথেই প্রকৃতি দেবী সেখানে প্রকট হন। হে প্রকৃতি দেবী, আমি কাল রাতে এই মানব কন্যাকে নদীর ঘাটে কুড়িয়ে পাই। শিশুটি খুবই ক্ষুধার্ত। এখন আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। ও একজন মানব সন্তান। ওকে তোমার এখানেই ছেড়ে জলে চলে যাওয়া উচিত। ওর ভালো মানব জাতিকেই বুঝে নিতে দাও। না না প্রকৃতি দেবী, ওকে আমি এই 2 হাত দিয়ে কোলে নিয়েছি। ও আমার কোল পেয়ে কত শান্তিতে রয়েছে। আমি যাতে ওর মা হয়ে থাকতে পারে, আপনি শুধু সেই ব্যবস্থা করে দিন। ঠিক আছে, তবে তাই হোক। এরপর প্রকৃতি দেবী তার জাদু শক্তি দিয়ে মৎস্যকন্যা মণিমালাকে মানব রূপ প্রদান করেন। আর মণিমালা তার কন্যা সন্তানকে কোলে নিয়ে জল থেকে উঠে জঙ্গলের পথ ধরে গ্রামের দিকে এগোতে থাকে। কিন্তু এই যে জলপরি মণিমালা, ওই মেয়েকে আমাকে দিয়ে জলে ফিরে যাও। আমি আজ ওকে খাবো। তোর ওই কুড়িয়ে পাওয়া মেয়ের সব ঘটনা আমি জানি। কখনো না, ও আমার মেয়ে। তুমি চলে যাও এখান থেকে, নইলে। কিন্তু ডাইনি ছাড়বার পাত্রে নয়। সে তার লম্বা হাত বাড়িয়ে যেই মেয়েটিকে কেড়ে নিতে যাবে, সাথে সাথেই মণিমালা ছুটতে শুরু করে। প্রকৃতি দেবী বাঁচান, বাঁচান প্রকৃতি দেবী, এই ডাইনির হাত থেকে বাঁচান। সাথে সাথেই ঝড় ওঠে আর ধুলো উড়ে এসে ডাইনির চোখে ঢুকে যায়। ডাইনি আর কিছুই দেখতে পায় না। তখন মণিমালা সেখান থেকে পালিয়ে গ্রামে পৌঁছায়। তারপর সে একটি পরিত্যক্ত ফাঁকা মাটির বাড়ি খুঁজে পায় আর সেখানেই থাকতে শুরু করে। তুই আমার নয়নের তারা রে মা, তাই আজ তোর নাম রাখলাম নয়নতারা। কিন্তু তোকে বড় করতে গেলে, শিক্ষিত করে তুলতে গেলে এই স্থলভাগের মানুষদের মতন আমাকেও কিছু উপার্জন করতে হবে। এই কথা ভেবে সে গ্রামে এর বাড়ি ওর বাড়ি ঘুরে কাজের সন্ধান করতে থাকে। আপনাদের কাছে কোনো কাজ আছে মা? বাসন মাজা, কাপড় কাচা, যা বলবেন করে দেব। অবশেষে সে একটা বাড়িতে কাজও পেয়ে যায়। তারপর ধীরে ধীরে নয়নতারা বড় হতে থাকে এবং সে এখন স্কুলে পড়ে। মা, আমি আসছি, স্কুলের দেরি হয়ে যাচ্ছে। না না, একলা যেতে হবে না, রোজের মতো আমি স্কুলে পৌঁছে দিয়ে আসবো। কিন্তু তোমার যে খুব জ্বর মা, তার উপর আবার বাবুদের বাড়ি কাজে যাবে। আজ স্কুলে দিতে নাই বা গেলে মা? কিন্তু মণিমালা নয়নতারার কোনো কথাই শোনে না। সে মেয়ের হাত ধরে তাকে স্কুলে দিয়ে আসে। আর এইভাবে ধীরে ধীরে নয়নতারা আরও বড় হয়ে এখন সে গ্রামেরই এক কলেজে পড়ে। কিন্তু মণিমালা একদিনের জন্য নয়নতারাকে একা ছাড়ে না। এদিকে ডাইনি এত বছর ধরে চেষ্টা করছি ওই মেয়েকে খাওয়ার, কিন্তু কিছুতেই পারছি না। জলপরি মণিমালার থেকে ওকে দূরে করার একটা মতলব বার করতেই হবে। এদিকে দিন পেরিয়ে চলে। ডাইনি কিছুতেই নয়নতারাকে একলা পায় না। নয়নতারা তখন স্কুল কলেজের পড়া শেষ করে গ্রামেরই এক স্কুলে চাকরি পেয়েছে। আর যেদিন নয়নতারা প্রথম স্কুলে চাকরি করতে যাবে, মা, এখন আমি বড় হয়েছি, চাকরি করতে যাচ্ছি। তুমি কি আজও আমায় পৌঁছে দিতে যাবে, আনতে যাবে নাকি? ওরে, তুই বুঝতে পারছিস না, তোর যদি কোনো বিপদ হয়? না না, আমি তোকে পৌঁছে দেব আর আমি তোকে নিতে যাব।
কিন্তু এই প্রথম নয়নতারা তার মায়ের কথা শোনে না। সে একাই স্কুলের পথে এগিয়ে যায়। আর এই সুযোগে বাবা, এই এত দিনের সুযোগ হয়েছে, কিন্তু ওর সামনে যেতে হলে রূপ বদলে যেতে হবে। এই কথা ভেবে ডাইনি এক বুড়ির ছদ্মবেশে নয়নতারার সামনে আসে। নয়নতারা, ও নয়নতারা, এদিকে শোনো মা। কে আপনি? আপনি আমাকে চেনেন? চিনি বই কি মা, চিনি। আমি তোমার ব্যাপারে সব জানি, আর সেই কথাই তো বলতে এসেছি। এরপর ডাইনি তার জন্ম বৃত্তান্ত সমস্তটা জানিয়ে দেয় নয়নতারাকে। আসলে সে কে তা বলে দিয়ে আরও বলে যে মণিমালা তাকে চুরি করে জোর করে তার কাছে রেখে দিয়েছে। এই কথা শুনে নয়নতারা খুব রেগে যায়। তারপর সোজা বাড়ি গিয়ে তার মাকে সমস্ত কথা জিজ্ঞাসা করে। বলো মা, এই কথাগুলো সব সত্যি কিনা আমাকে বলো। হ্যাঁ, এই সমস্ত কথা সত্যি, কিন্তু তা বলে চুরি? নয়নতারা সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা চলে যায় তার আসল বাবা মার কাছে। হ্যাঁ রে, তুই এত বড় একটা ছেলে হয়েছিস, নিজে কোনো কাজ করিস না, মা অসুস্থ তাকেও একটু দেখিস না, শুধু খাস, ঘুরে বেড়াস আর ঘুমোস। তুমি যাও তো এখান থেকে, কানের কাছে শুধু শুধু বক বক করো না তো। তুই আর তোর বোন যেদিন জন্মালি, মেয়েটাকে বোঝা মনে করে আমি নদীর পাড়ে ফেলে এসেছিলাম। সে যদি আজ আমাদের সাথে থাকতো, সে নিশ্চয়ই আমাদের খেয়াল রাখতো। সেদিন কত করে মানা করেছিলাম, আজ বুঝতে পারছো তো? মেয়ে মানেই সে বোঝা হয় না, আর ছেলে হলেই তার রত্ন হয় না। এই কথা শুনে নয়নতারা কাঁদতে কাঁদতে সেখান থেকে ছুটে চলে যায়। আর পথে দেখতে পায় সেই বুড়ি মহিলাকে। কি রে, দেখেছিস তোকে কেউ ভালোবাসে না? আয়, এবার আমি তোকে খাবো, তারপর তোর সমস্ত রূপ যৌবন আমি পেয়ে যাব। এই বলেই সে ডাইনির রূপ ধারণ করে। এদিকে ততক্ষণে নয়নতারাকে অনুসরণ করতে করতে তার মা মণিমালাও সেখানে এসে পৌঁছায়। তারপর সে ওই ডাইনিকে দেখেই প্রকৃতি দেবীকে স্মরণ করতে থাকে। আর তারপরেই আকাশ থেকে এক বজ্রপাত হয়ে ডাইনির উপর পড়ে, আর সাথে সাথেই ডাইনি মারা যায়। এবার আমাকেও নদীতে ফিরে যেতে হবে নয়নতারা। কেন মা, কেন? আর তুমি জলে চলে গেলে আমার কি হবে মা? প্রকৃতি দেবী আমায় বলে দিয়েছিলেন, যেদিন তুমি আমার আসল পরিচয় পেয়ে যাবে সেই দিনই আমায় জলে ফিরে যেতে হবে। আর তাছাড়া তুমি এখন স্বাবলম্বী, তোমার কোনো অসুবিধা হবে না। ভালো থেকো। এই কথা বলে জলপরি মণিমালা আবার নদীতে ফিরে যায়। মা মণিমালা, ওঠ এবার, অনেক বেলা হয়ে গেল যে। এত সকাল সকাল উঠে আমি কি করব মা? আমি আরো একটু ঘুমোবো। সে কি রে, ঘরের এত কাজ পড়ে রয়েছে, আমার হাতে হাতে একটু সাহায্য করতে তো পারিস। এইসব তুমি কি বলছো বলো তো মা? আমি ঘরের কাজ করলে আমার রূপ নষ্ট হয়ে যেতে পারে, আমার এমন সুন্দর চুলেরও ক্ষতি হতে পারে। ওসব আমি করতে পারবো না। তোর যা খুশি তাই কর, আমার আর ভালো লাগে না বাবা। এরপর মণিমালার মা রাগ করে ঘর থেকে চলে যায়। তখন মণিমালা বিছানা ছেড়ে উঠে আয়নার সামনে বসে। আমার এত রূপ, এত সুন্দর রেশমি চুল, আমাকে কি ঘরের কাজ করলে মানায়? আমার নিশ্চয়ই কোনো রাজকুমারীর সাথে বিয়ে হবে, আর আমি শুধু বসে বসে দাসদাসীর সেবা খাবো। এর কিছুক্ষণ পর মণিমালা ঘর থেকে বেরিয়ে সমুদ্রে ঘুরে বেড়াচ্ছিল। তখন তাকে উত্তর রাজ্যের জলকুমার নিলয় দেখতে পায়। বাহ, ওই জলকুমারীকে তো বেশ সুন্দর দেখতে, আর কি সুন্দর রেশমি চুলের বাহার, আমি ওকেই বিবাহ করব। এই কথা বলে জলকুমার নিলয় সেখান থেকে চলে যায়। আর এর কিছুদিন পর একদিন যখন মণিমালা আবারও অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছিল, তখন তার মা এসে বলে,
ও মণিমালা, তাড়াতাড়ি ওঠ গো। ওফ, আমার মেয়ের কি কপাল, আমি তো ভাবতেই পারছি না। উফ, কি হয়েছে বলো তো মা? এত চেঁচামেচি করছো কেন? ওরে শোন শোন, তোর স্বপ্ন যে পূরণ হতে চলেছে। উত্তর রাজ্যের জলরাজকুমারের তোকে পছন্দ হয়েছে। সে নিজে এসেছে তার বিবাহের প্রস্তাব নিয়ে। কি বলছো গো মা? তাহলে আমি এক্ষুনি সেজে গুজে তৈরি হয়ে আসছি। তারপর মণিমালার মা চলে যায়, আর ও ঘরে যেতেই, হে কি বাবা, তুমি তো কিছুই মুখে দাওনি, একটু কিছু খাও, মণিমালা এক্ষুনি চলে আসছে। আগে মণিমালা আসুক, তাকে দেখি, তার সাথে আলাপ করি, তারপর তো খাওয়া দাওয়া। আমি তো তাকে দূর থেকে দেখেই পছন্দ করে ফেলেছি। এই কথা হতে হতেই মণিমালা সেখানে এসে উপস্থিত হয়। আয় মা মণি, আয়, এই দেখ, ইনি হলেন রাজকুমার নিলয়। এই কি, এই রাজকুমারকে কি কুৎসিত দেখতে! এর গায়ের রঙও যে একেবারে কালো। একে আমি কি করে বিয়ে করব? ছি, আমি একে কখনোই বিয়ে করতে পারবো না। ছি ছি, এত অপমান, এত অহংকার এই মেয়ের! সুন্দর দেখতে দেখে ভেবেছিলাম কতই না ভালো মেয়ে হবে, তার ঠিক উল্টো। বাইরেটা যত সুন্দর, মনটা ততই কুৎসিত। এই কথা বলে রাজকুমার নিলয় সেখান থেকে চলে যায়। এ তুই কি করলি মা? এত অহংকারের ফল তোকে না ভোগ করতে হয়? এইভাবে কাউকে অপমান করতে আছে? তুমি থামো তো মা। আমার এত রূপ, এত সুন্দর চুল, আমার ঠিক কোনো না কোনো খুব সুন্দর রাজপুত্র আমি পেয়েই যাব। এইভাবে দিন পেরোতে থাকে। মণিমালা রাজপুত্রের অপেক্ষা করতে থাকে আর নিজেকে সবসময় সুন্দর করে সাজাতে থাকে। একদিন মণিমালা নদীর পাড়ে বসে চুল শুকাচ্ছিল, আর তখন নদীর পাড়ে গাছে বসে থাকা এক ডাইনি তাকে দেখে বলে, ওই মৎস্যকন্যাকে কি সুন্দর দেখতে, আর কত সুন্দর রেশমি চুল ওর। আমার খুব ইচ্ছে করছে ওকে একবার ছুঁয়ে দেখতে, ওর চুলে হাত বুলোতে। এই কথা ভাবতে ভাবতে ডাইনি একটা ছোট্ট মেয়ের রূপ ধারণ করে। তারপর জলকুমারীর সামনে এসে দাঁড়ায়। জলকুমারী, জলকুমারী, তোমাকে কি সুন্দর দেখতে গো, আর কি সুন্দর চুল তোমার। আমি জানি আমায় খুব সুন্দর দেখতে, আর আমার চুলগুলো খুব সুন্দর। আমায় একটু তোমার হাতটা ধরতে দেবে গো, আর তোমার চুলগুলো একবার ছুঁতে দেবে? কিন্তু তোমার হাতে তো ময়লা লেগে রয়েছে। তুমি বরং এই নদীতে একটা ডুব দিয়ে ময়লাগুলো ধুয়ে নাও। ছোট্ট মেয়েরূপী ডাইনি সেই কথা শুনেই তক্ষুনি গিয়ে নদীতে একটা ডুব দিয়ে আসে। আমি নদীতে ডুব দিয়ে এসেছি জলকুমারী, এইবার তোমার হাতটা ধরতে দাও। আমার না ওই গাছের নীল ফুল দিয়ে সাজতে খুব ইচ্ছে করছে। আমি তো ডাঙায় উঠতে পারবো না, তাই তুমি যদি আমায় ওই নীল ফুল পেড়ে দাও। আমি তো একটা ছোট্ট মেয়ে, অত উঁচু গাছ থেকে ফুল কি করে পারবো? আচ্ছা ঠিক আছে, আমি পেড়ে এনে দিচ্ছি। ইস, কি শখ! আমার হাত ধরবে, আমার চুল ছোঁবে, নিজের দিকে তাকিয়ে দেখেছে কোনোদিন? কি বিচ্ছিরি দেখতে! আমি বরং এই সময় জলে চলে যাই, ও আমায় দেখতেও পাবে না আর ছুঁতেও পারবে না। এরপরই মণিমালা জলে চলে গেল, আর ছোট্ট মেয়েরূপী ডাইনি ফুল নিয়ে ফিরে এসে চলে গেল আমায় মিথ্যে আশা দেখিয়ে, ঠকিয়ে, আমাকে দিয়ে শুধু শুধু কষ্ট করিয়ে জলে চলে গেল। এত অহংকার! এই কথা বলে ডাইনি নিজের রূপে ফিরে আসে। তারপর, অহংকারী জলপরি, আমি তোমায় অভিশাপ দিচ্ছি। তোমার ওই সুন্দর চুল, সুন্দর রূপ কিছুই থাকবে না, দেখে নিও তুমি। এর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতেই মণিমালা চিৎকার শুরু করে দেয়। মা, কি হলো আমার? মা, বাঁচাও মা, আমাকে মা, বাঁচাও। মণিমালার চিৎকার শুনে মা ঘরে ঢুকে বলে,
কি হলো কি? এত চেঁচাচ্ছিস কেন? দেখো মা, আমার সমস্ত চুল বিছানায় ঝরে পড়েছে। আর এই দেখো, আমার হাতে কি সমস্ত চাকা চাকা দাগ হয়ে গেছে। শুধু হাতে নয় রে, তোর মুখেও দাগে ভর্তি হয়ে গেছে। এ কি করে হলো মা? এবার আমার কি হবে? চিন্তা করিস না, চল আমরা জলদেবতার কাছে যাই। উনি নিশ্চয়ই কোনো না কোনো ওষুধ বলে দেবেন। এরপর তারা দুজনে মিলে জলদেবতার কাছে যায় ও তার কাছে গিয়ে তাকে পুরো ঘটনাটা খুলে বলে। আর সমস্ত কিছু শুনে জলদেব বলেন, বুঝলাম। আচ্ছা মণিমালা, তুমি কি কারোর কাছে রূপের অহংকার করে তাকে কষ্ট দিয়েছো? এই কথা শুনে মণিমালা রাজকুমার নিলয় ও সেই ছোট্ট মেয়েটির কথা বলে। আর সমস্ত কিছু শুনে জলদেব ধ্যানে বসেন। তারপর তিনি বলেন, বুঝেছি, এটা এক ডাইনির কাজ। চিন্তা করো না, আমি তাকে এখানে ডেকে পাঠাচ্ছি। তারপর জলদেব মন্ত্র পড়তে শুরু করেন আর সাথে সাথেই ডাইনি সেখানে এসে উপস্থিত হয়। বলুন জলদেব, আপনি আমাকে ডাকলেন কেন? ডাইনি, তুমি কি জলকুমারীকে এমন অভিশাপ দিয়েছো? হ্যাঁ, দিয়েছি। আমিও জীবিত কালে অনেক সুন্দরী ছিলাম, আমারও খুব সুন্দর চুল ছিল। কিন্তু এক মারণ রোগে আমার রূপ চুল সব গেল। তারপর আমিও মারা গেলাম। ওকে দেখে আমার জীবিত কালের কথা মনে পড়তেই একটু ছুঁতে চেয়েছিলাম, আর ও আমাকে ঠকালো। আমার খুব বড় অন্যায় হয়ে গেছে, আর কোনোদিন এমন করব না। আমায় ক্ষমা করে দাও ডাইনি। শুধুমাত্র ডাইনি নয়, তোমাকে জলকুমার নিলয়ের কাছেও ক্ষমা চাইতে হবে। আমি তার কাছেও ক্ষমা চেয়ে নেব জলদেব। ডাইনি, তুমি ওর শরীর ছুঁয়ে আবার ওকে আগের মতো সুস্থ করে দাও। জলদেবের কথা মতো ডাইনি এগিয়ে এসে মণিমালাকে ছুঁয়ে তাকে আবার আগের মতো করে দেয়। মণিমালার মাথার চুলও ফিরে আসে। তারপর মণিমালা যায় জলকুমার নিলয়ের কাছে এবং তার কাছেও ক্ষমা চেয়ে নেয়। ঠিক আছে মণিমালা, আমি তোমায় ক্ষমা করলাম। তবে তুমি কি আমাকে বিবাহ করতে রাজি হবে? হ্যাঁ রাজকুমার, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি আপনাকে বিবাহ করতে রাজি আছি। এরপর তাদের বিবাহ হয়ে যায় ও সকলে মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। একটু দাঁড়াও, তোমার জন্য সুখবর আছে। তাড়াতাড়ি তোমার নাম কমেন্টে লিখে দাও। নাম লিখে এই রিওবার্ড চ্যানেলটি যে সাবস্ক্রাইব করবে তার নাম দিয়ে পরের কার্টুন ভিডিওটা বানানো হবে। আর এখন স্ক্রিনের উপরে এই যে ভিডিওটা আসছে, এটাই ক্লিক করলে পরের ভিডিওতে তুমি দেখতে পাবে লাকি ড্র থেকে কার কার নাম বাছাই করা হয়েছে। তাড়াতাড়ি ক্লিক করো, এই পরের ভিডিওতে তোমারও নাম থাকতে পারে।